ভোরবেলা যখন গিয়েছিলাম প্রায় 5টা দিকে, 5:30 বাজবে, তখন চায়ের দোকানটা ছিল সেখানে। আর তারপর যখন আসার সময় তখন প্রায় 7টা দিকে, 7:30 বাজে, তো দেখি যে কোনো চায়ের দোকানই নেই। আর শুধু আমি দেখিনি, আমার সাথে সে বান্ধবীটা যে ছিল সেও দেখেছিল। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের 4th এপিসোডে, যেখানে আমি আসি প্রতি বুধবার ঠিক রাত 10টায় আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সত্যি কথা বলতে ঠান্ডা লেগে এতটাই শরীর খারাপ হয়ে আছে যে আজ আর ক্যামেরার সামনে বসে তোমাদের ঘটনা শোনাতে পারছি না। আর সেই কারণে আজ থাকছে একটা মারাত্মক ঘোস্টলি কল রেকর্ডিং। আজকের এই কল রেকর্ডিংয়ে আমাদের সাথে কলে ছিল পশ্চিম মেদিনীপুর থেকে আকাশ। আকাশের জীবনে এমন একটা ঘটনা আজ থেকে প্রায় 1 বছর আগে ঘটে গেছে, যা শুনলে তোমরাও হয়তো ভয়ে শিউরে উঠবে। তোমরাও ভাববে বাস্তবে কি সত্যি এমনটা সম্ভব। এই ঘটনাটা মেদিনীপুরের ঘটনা। পুরোটা শুনলে আজকের ঘটনার ভয়াবহতা তোমরা বুঝতে পারবে। ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিও। আর তোমরাও যদি নিজের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল এক্সপিরিয়েন্স আমার সাথে এসে শেয়ার করতে চাও, তো আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। হ্যালো আকাশ, কেমন আছো? খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, ভীষণ ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো বেসিক্যালি আজকে আমরা তোমার কাছ থেকে একটা ঘটনা শুনবো, যেই ঘটনাটা তোমার এবং তোমার বন্ধুদের সাথে ঘটেছিল, রাইট? তো ঘটনাতে আমরা যাব, তার আগে তুমি বলো তুমি কোথা থেকে বলছো? আমি বলছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে। ওকে, তো যেই ঘটনাটা আজকে তুমি শেয়ার করতে চাইছো, তো সেই ঘটনাটা কি মেদিনীপুর অঞ্চলেরই ঘটনা? আসলে ঘটেছিল এখান থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে পাথরার একটি মন্দিরে। সেখান থেকে আসে এটার এফেক্ট পড়ে মেদিনীপুর শহরে। ওকে, তো তুমি না একদম ঘটনাটা শুরু থেকে বলো, মানে ঠিক কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, একদম শুরু থেকে ঘটনাটা আজকে শুরু করো। ওকে, আসলে এটা ঘটেছিল আমার নিজের এক বান্ধবীর সাথে, এবং এর ফলস্বরূপ বান্ধবীর জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়। ঘটনাটি আজও যদি আমি মনে করি তো আমার খুবই ভয় লাগে, এবং এটা আমি কোনোদিন ভাবিনি যে এটা হতে পারে। আসলে এটা ঘটেছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, 2024-এ যখন শুরু হয় সেই সময়টায়। তখন প্রায় ঠান্ডাটা ছিল। আমি আর আমার এক বন্ধু এবং এক বান্ধবী সাথে বেরোতাম সকালের দিকে আমরা ভিডিও বানাতে বা রিলস বানাতে এমনি যেতাম। তো আমরা সকালেই যেতাম, কারণ সেই সময় বেশি পাবলিক থাকতো না, একটা নার্ভাসনেস যেটা থাকে সেটা থাকতো না। তো আমরা সেই হিসেবে আমরা বেরোতাম সকালে একদম ভোরের দিকে, হাঁটতেও বেরোতাম, রিলস বানাতাম, ভিডিও বানাতাম, তারপর বাড়ি চলে আসতাম। তো এখান থেকেই শুরু হয়। একদিন আমাদের প্ল্যান হয় যে দূরে কোথাও যাব, খুব বেশি দূরে নয়, 17-18 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, সবাই হয়তো জানবে, খুব পুরনো মন্দির, পাথরা মন্দির সেটা নামে পরিচিত, পাথরা যে জায়গাটা আছে সেখানে। তো আমরা প্ল্যান মোতাবেক একদিন বাইকে বেরোই 3 জন। সামনে আমার বন্ধুটা বাইক চালাচ্ছিল, আর আমি মাঝে বসে, আমার বান্ধবীটার পেছনে। তো আমরা যাই, রাস্তায় একটা হাসি খুশি একটা মজা ভাব ছিল, কথা বলতে বলতে যাই। আর ফাঁকা রাস্তা তো প্রায় আধ ঘন্টা রাস্তা, আমরা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হবে তেমন আমরা পৌঁছে যাই। রাস্তা তখন মানে অন্ধকার, ফাঁকা, কুয়াশা ভর্তি। তখন আশেপাশে খুব বলতে গেলে 1-2 জন আমরা লোক দেখতে পাই, যারা চাষবাস করে গ্রামের দিকে, তাদেরকে দেখতে পাই, আর বেশি কেউ ছিল না। তো তেমন যাই আমরা। তারপর রাস্তায় একটা পোলের মতো আসে, যেটা ক্রস করে আমরা পাথরায় এন্টার করব। নিচ থেকে জল বয়ে যাচ্ছে, তেমন একটা পোল ছিল, খুব একটা লম্বা, মানে বড় পোল বলতেই পারি, তেমন ছিল। তো আমরা পোলটা যখন ক্রস করি, পোলের একদম গায়ে আমরা দেখি একটা চায়ের দোকান।
তো চায়ের দোকানটা মানে দেখে, যেই রাস্তা ধরে তোমরা যাচ্ছিলে সেই রাস্তার পোলের গায়ে চায়ের দোকানটা দেখেছিলে, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। একদম পোলটা যেখানে শেষ হচ্ছে সেখানেই চায়ের দোকানটা। তো দেখি সেখানে একজন কেউ যেন আছে, সেটাও আমি লক্ষ্য করি। আর হয়তো আমার বান্ধবীটাও যে পিছনে বসেছিল সেও লক্ষ্য করে সেটা, কিন্তু সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। আমরা মনে ভাবি যে এমনি বেরোলে চাটা খাই, তো আমরা ভাবি যে আসার টাইমে এখান থেকে চা বা বিস্কিট কিছু খেয়ে নেবো, এরকম ভেবে আমরা যাই। তো যখন মন্দিরটায় পৌঁছাই প্রায় অন্ধকার, আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা। সামনে চেয়ারের মতো ছিল, আমরা সেখানে চেয়ারে বসছি, অন্ধকার। আমরা ওয়েট করি যে রোদ বেরোবে, তাহলে আমরা ভিডিও বানাবো, তারপর আমরা বাড়ি ফিরে আসবো। ঠিক সেই হিসেবে আমরা যাই, বসছি, সেখানে আড্ডা দিই। তখন দেখি আমার বান্ধবীটা ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করে। তো তারা হচ্ছে স্মোক করতো। আমার বান্ধবীটা যে বলি সে, আর তার সাথে যে বন্ধুটা ছিল সেও স্মোক করতো। তো যখন তাকে দেখি আর আমার সাথে তারা বেরোলে, আমি একটু দূরে চলে যাই। তারা যখন স্মোক করে আমার সিগারেটের গন্ধ এমনিতে সহ্য হয় না, তো আমি তাদের বলি তোরা স্মোক কর। আমি একটু সেই সাইডে যে মন্দিরটা যাই, আমরা বসেছিলাম যে মেন যে মন্দিরটা আছে বড় মন্দির, সেখানে বসেছিলাম। আর মাঝখান দিয়ে রোড যাচ্ছে, তার অপোজিটে আরো দু একটা ছোট ছোট মন্দির আছে। সেখানে প্রায় লোক তেমন যায় না, তো আমি ভাবি সেটা যে একবার দেখে আসি কেমন কি আছে। আমি তাদেরকে বলি তোরা বস, আমি আসি। তো একটা আমার ভুল ছিল যে আমার ফোনে তখন সাইলেন্ট মোডে ছিল। প্রায় আমার 10 থেকে 15 মিনিট হয়ে যায়। আমি সেদিকে ঘুরতে ঘুরতে তখন আমাকে আমার বন্ধুটা ফোন করে। সে আমাকে ফোন করে, আমাকে ফোনে পায় না। তারপর পেছনে আমাকে খুঁজতে আসে, দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে বলে কি রে, তোকে ফোন করছি, তুই ফোন তুলছিস না? তো আমি তাকে তখন বলি যে কোথায় ফোন করছিস। আমি যখন ফোনটা চেক করি তো দেখি সে মিস কল দিয়েছে, আমি সেটা দেখতে পাইনি। আর আমি ফোনটা তুলিনি। তখন আমি তাকে বলি আচ্ছা সাইলেন্টই ছিল, বুঝতে পারিনি। যে তার সাথে আমার 5 থেকে 10 মিনিট কথা হয় সেখানে, এমনি জাস্ট কথা বলি। তারপর আমার রিয়েলাইজ হয় যে মেয়েটা একা বসে আছে। তখন আমি বন্ধুটাকে বলি কি তুই একা মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে এলি একটা অচেনা জায়গায়, কি না কি হবে? তো বললেন না, সে তো তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তো আমি ভাবি সাইডে যাই। তো তার সাথে আমি বলি চল না, কথা বলুক যাই করুক, আমি তার কাছেই যাই। আমরা সাইডে থাকবো, সে কথা বলছে। একা রাস্তায় তো কোনো মেয়েকে ছেড়ে আসা যায় না। তারপর তার কাছে যাই, সে কথা বলছে তখনও। তারপর যখন সে ফোনটা কাটে, একটা আলাদাই তার বিহেভিয়ার। মানে এতক্ষণ যে ফ্রেন্ডটা আমাদের সাথে মজা করছিল, হাসি আর কি করছিল, সে একটা আলাদাই, মানে আলাদা একটা মুড চেঞ্জ হয়ে গেলে, যেন একটা গম্ভীর হয়ে গেলে মানুষ যেমন থাকে না, তেমন হয়ে গেছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম কি বলো? সে বলছে না কিছু হয়নি, তোরা কি করছিস কর না, এইভাবে আমাকে অ্যান্সার দিল। তো ব্যাপারটা দেখে আমি একটা আলাদা, মানে একটা খটকা দেওয়ার মতো ব্যাপার। কিন্তু যেমন তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হলে এরকম সে করে, প্রায় আমাদের সাথে বেরোলে এটা নর্মালি হতে থাকে। তো আমরা সেইভাবে ইগনোর করলাম। তারপর যখন বন্ধুদের সাথে আমি কথা বলছি, ছেলেটার সাথে কথা বলছি, ভিডিও বানাচ্ছি, তখন তাকে আমি বললাম কি ভিডিও বানাবি না? একটা কথা তোমায় বলি ওরে, যে বান্ধবীদের সাথে বেরোলে সে একটা পাগল করে দিবে, সে আমার ভিডিও বানিয়ে দিয়ে, আমার রিলস বানিয়ে দিয়ে, এরকম একটা মেয়েদের ব্যাপার থাকে না, সে তেমন করতে থাকে। তো সেদিন সে একটা সিঙ্গেল ফটোও তুলেনি আমাদের সাথে। আমি তখন যাকে জিজ্ঞেস করলাম কি ভিডিও বানাবি না? সে বলে যে না, আমার আজকে ইচ্ছা করছে না, তেমন ড্রেস আপ আমি করিনি, তোর আজকে কর, আমি অন্য কোনো দিন আসবো তখন করবো। আমি বলি আচ্ছা ঠিক আছে। সেই বলে প্রায় 5 থেকে 10 মিনিট আমরা সেখানে কথা বলি, ভিডিও বানাই। তারপর তাকে বলি তো আরেকটা মন্দির সেই দূরে একটা আছে, সেখানে দেখে তারপর বাড়ি চলে যাবো। সেইভাবে বেরোই আমরা। আর বান্ধবীটা একদম মুড পুরো চেঞ্জ হয়ে গেছে, সে কথাবার্তা তেমন বলছে না কারোর সাথে, চুপচাপ যাচ্ছে আমাদের সাথে। তো রাস্তা দিয়ে যখন যাই, মন্দিরটায় যাই, ঢুকি, দেখা সব হয়। তারপর আমরা সেখান দিয়ে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর আমি সামনে যে ছেলে বন্ধুরা বাইক চালাচ্ছে, তাকে আমি বলি যে সামনে একটা চায়ের দোকান পড়বে, সেখানে গিয়ে গাড়িটা থামাবি। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। তো প্রায় রাস্তাটা চলে আসি, পোলটা যখন উঠবো তখন আমি বলি কি রে তোর গাড়িটা থামাতে বললাম। সে বলছে কেন, এখানে চায়ের দোকান তো আমি দেখতে পাইনি। আমি বললাম থামা, সে সামনেই আছে। যে গাড়িটা থামিয়ে সেখান থেকে নেমে আমি যখন পোলের সাইডটাই আসি, দেখি যে কোনো চায়ের দোকানই নেই। আশেপাশে প্রায় খোঁজার পরেও দেখতে পাইনি যে কোনো চায়ের দোকান আছে। তখন বান্ধবীটাকে আমি জিজ্ঞেস করি কি এখানে একটা চায়ের দোকান দেখেছিলি? বলে হ্যাঁ, একটা চায়ের দোকান তো ছিল,
আমি যে জায়গাটায় মানে আমি যেখানটায় দেখাচ্ছিলাম সেখানে বান্ধবীটা বললো যে হ্যাঁ এখানে একটা চায়ের দোকান ছিল, আমি দেখেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। আর তখন যেন আলো বেরিয়ে আসছে, সবাই আশেপাশে যাওয়া আসা করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে চায়ের দোকান আছে? বলে যে না তেমন তো কোনো চায়ের দোকান নেই এখানে। দিয়ে একটা খটকা লাগার মতো ব্যাপারটা হলো আমার কাছে। কিন্তু তোমরা চায়ের দোকানটা দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখতে পেয়েছিলাম, আসার সময় অন্ধকার হলেও আমরা দেখতে পেয়েছিলাম। এমনকি সেখানে কেউ একজন ছিল যে কোনো কাজ করছিল, যেমন চায়ের দোকানে যেন থাকে না, তেমন দেখেছিলাম। তো এটা কি সেই রাস্তাতেই যেখানে তুমি চায়ের দোকানটা দেখেছিলে, এবার সন্ধ্যেবেলায় সেই দোকানটাকে আর দেখতে পাওনি? সন্ধ্যেবেলা নয়, আমরা তো ভোরের বেলায় গিয়েছিলাম, সকালের দিকে আসছি। তো সেই সময় তুমি ওই দোকানটা দেখতে পেয়েছিলে তাই তো? ভোরবেলা যখন গিয়েছিলাম প্রায় 5টা দিকে, 5:30 বাজবে, তখন চায়ের দোকানটা ছিল সেখানে। আর তারপর যখন আসার সময় তখন প্রায় 7টা দিকে 7:30 বাজে, তো দেখি যে কোনো চায়ের দোকানই নেই। আর শুধু আমি দেখিনি, আমার সাথে সে বান্ধবীটা যে ছিল সেও দেখেছিল। তো ব্যাপারটা একটা খটকা লাগার মতো। তারপর আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পর বান্ধবীটাকে বলে যে তাকে বাড়িতে ছাড়া হয়। সে তখন বলে যে ঠিক আছে বিকেলের দিকে বেরোবো। সেই দিনটা ছিল সানডে, আর সানডের দিন আমরা বিকেলে বেরোতাম, এমনি ঘুরতাম। তো বান্ধবীটা বলে ঠিক আছে আমায় কল করবে, আমি বিকেলের দিকে বেরোবো। তো এবার বাড়িতে এসে আমি আমার বিজি হয়ে যাই, আমার সেদিন বিকেলে সময় হয় না। আমাকে যে ছেলে বন্ধুটা আমাকে কল করেছিল, সে আমাকে বলে কি রে বেরোবি? তো আমি বলি না আমার সময় হবে না, তুই এক কাজ কর খুশিকে ফোন কর। বান্ধবীটার নাম ছিল খুশি। তো আমি বলি তাকে ফোন কর, সে যদি বেরোয় তাহলে তুই বেরোতে পারিস। বলে আচ্ছা ঠিক আছে। সে এবার ফোন করেছে কিনা জানি না সেটা আমি, কিন্তু তারপর প্রায় 1 থেকে 2 দিন তার সাথে আমার কন্ট্যাক্ট হয়নি। আমি তাকে ফোনও করিনি, সেও আমাকে ফোন করেনি, আমি একটু বিজি ছিলাম। তারপর 2 দিনের মাথায় আমার ছেলে বন্ধুটা যে ছিল সে আমার বাড়িতে আসে, তার সাথে আমার কথা হয়। সেই সময় সেই খুশির বোন আমাকে কল করে বলে দাদা বাড়িতে একটা অসুবিধা হয়েছে, তুমি আসতে পারবে? আমি বললাম কি অসুবিধা? বলছে খুশির খুব শরীর খারাপ, তুমি একবার যদি আসো তাহলে ভালো হবে। আমি বললাম কি হয়েছে একবার বলো আমাকে। বলছে না কলে বলতে পারবো না, তুমি একবার বাড়িতে এসো না, মা ডেকেছে, মায়ের সাথে একটু দরকার আছে, আমাকে এইভাবে বলে। তো আমি তখন বন্ধুরাকে বলি চ খুশির বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, একবার দেখে আসি। তো সে আমাকে না করে দেয়। তার না করার রিজনও আছে, সে তেমন বান্ধবীটার বাড়িতে যাওয়া আসা করে না, আমি যাওয়া আসা করি। তো সে আমাকে বলে না আমি যাবো না, আমি বাড়ি চলে যাই, তুই গিয়ে দেখ। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাই। তার বাড়ি আমার থেকে খুব বেশি দূর হবে না, 5 মিনিট মানে হেঁটে যাওয়া পথ তেমন হবে। আমি তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি সবাই তেমন খুব বেশি লোক নেই, যাদের ফ্যামিলি তাদের ফ্যামিলিতে যতজন আছে তারা সব জমাট বেঁধে আছে, মানে বারান্দার মতো সেখানে বসে আছে, কিছু কথা বলছে। তো আমি যে জিজ্ঞেস করি কি হলো যে আমাকে এভাবে ডাকলে? তো তারা বলে যে খুশির খুব শরীর খারাপ, খুব মানে অস্বাভাবিক ব্যবহার করছে সবার সাথে, কাউকে উল্টো পাল্টা কথা বলছে, গালাগালি দিচ্ছে, কাল সন্ধ্যে থেকে এরকম হচ্ছে, হঠাৎ কারো গায়ে যেন থুতু ফেলে দিচ্ছে। আমরা ভাবি যে খুব জ্বর উঠে গেলে মাথায় মানুষ এরকম করে, উল্টো পাল্টা কাজ করে। তো তারা সেই ভেবে ডাক্তার তাকে ওষুধ দেয়, চেক আপ করে, তার মাথায় জ্বরও আছে। তার রাত্রিবেলা আবার মাথা জল দিয়ে ধোয়ানো হয়, সব আমাকে বলে। তো তার কিছু ঠিক হয়নি, সে সকালে ঘুমিয়েছিল, কিন্তু যখনই উঠছে সেই চেঁচামেচি করছে, উল্টো পাল্টা অস্বাভাবিক ব্যবহার সব করছে। তখন তার বাড়িতে বলে যে তোমাদের কাস্টে, আমি মুসলিম কাস্টের, সে বান্ধবীটা হচ্ছে হিন্দু কাস্টের। তো তাদের কোনো শরীর খারাপ হলে তাদের একটা বিশ্বাস যে আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, সেখানে মৌলানা সাহেবকে তারা ডাকেন, তাদের জল টল পড়ে দেয়, তাদের একটু ছেড়ে দেন, তাদের এটা বিশ্বাস হয় যে শরীর খারাপ হলে তারা ডাকেন। তো আমাকে বলে তোমাদের সেখানে মসজিদে মৌলানা সাহেবকে তুমি একবার কল করে ডাকো না, কি হয়েছে, যদি হাওয়া টাওয়া লেগেছে একটু ছেড়ে দিবে। তো সেই ভেবে আমি তখন মৌলানা সাহেবকে কল করি। আর তিনি যে ছিলেন আমাদের মসজিদে মৌলানা সাহেব, তিনি তার দেশ বাড়ি গিয়েছিলেন, তিনি এখানে মানে মেদিনীপুর শহরে ছিলেন না। তখন প্রায় তিনি বললেন যে আমার 1 থেকে 2 দিন আসতে সময় লাগবে। তো আমি বলি এখন কি করবেন? আমি তার বাড়িতে জানাই। তার বাড়িতে বলে আচ্ছা এইভাবে যখন হয় তো আমরা আমাদের কাছে কোনো তান্ত্রিকের কাছে তাকে নিয়ে যাব। তো সেদিন তাকে নিয়ে যাওয়া হয় না, আমি বাড়ি চলে আসি। তার পরের দিন আবার যখন সকালে শুনি, সকালে তার বোনকে আমি ফোন করি,
তার বোন আমার ফোন তুলেনি। আমি তখন তার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি যে খুশি কেমন আছে। তখন তার মামা আমাকে বলে যে রাত্রেবেলা একটা অস্বাভাবিক সে মানে ব্যবহার করেছে সবার সাথে। রাত্রিবেলা ফার্স্টে তাকে খাবার দেওয়া হয়েছে, সে রাত্রিবেলা খাবার কোনো খায়নি। তারপর তাকে রাত্রিবেলা তার বোনের সাথে ঘুমাতে দিয়ে তার মা গিয়েছে। রাত্রিবেলা যখন 1টা থেকে 1:30 বাজে তখন তার মা দেখতে আসে যে মেয়েরা কি করছে। তো বাড়িতে এসে দেখে ছোট মেয়ে বাড়ির রুমে আছে, কিন্তু বড় মেয়ে সেখানে নেই। তখন রাত্রিবেলা তার মা বাড়িতে সবাইকে ডাকেন, তার বাড়িতে যত বড় সবাই আছে সবাই এসে দেখে যে মেয়ে গেট খুলে বাইরে চলে গেছে। বাইরে বেরিয়ে দেখে তার বাড়ির কাছে একটা বট গাছ, সেখানে মেয়ে বসে আছে। আর তখন যেন ঠান্ডার সময় সবাই জ্যাকেট ট্যাকেট পরে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুমিয়েছিল। তখন সে মেয়ে একটা পাতলা টি শার্ট পরে বাইরে বেরিয়েছে। তার বাড়িতে তো সবাই দেখে অবাক, মেয়ে বাইরে বেরিয়ে কারোর সাথে যেন কথা বলছে, চুপচাপ বসে আছে, হাসছে, কথা বলছে। কার সাথে কথা বলছে সেটা তার মানে বাড়িতে বুঝতে পারছে না, যেন তার সামনে কোনো একটা ফিগার আছে, সে তার সাথে কথা বলছে, তার বাড়ির লোক সেটা দেখতে পাচ্ছে না। তো সেটা দেখে তখন সবাই অবাক হয়ে যায়। তারপর তার বাবা মামা গিয়ে তাকে তুলে আনে। তাকে যখন আনতে যায় সে তখন চেঁচামেচি করে যে আমি যাব না, উল্টো পাল্টা কথা বলে। তো তাকে জোর করে বাড়ির গেট অবধি আনা হয়। তারপর সে কি করে হাত ছাড়িয়ে ছুটে চলে যায়। ছুটে যায় মানে আমার বাড়ির পাশে কংসাবতী নদী যায়, সেই নদীর পাড়ের দিকে সে ছুটে যায়। সেটা দেখে এবার কি না কি করবে মেয়ে সেই ভেবে সবাই ভয়ে তার পেছনে ছুটে। যখন তার পেছনে যাওয়া হয় তার সে দেখে উল্টো পাল্টা চেঁচামেচি করে করে ছুটে যাচ্ছে, আর উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। আর এত বেশি চেঁচাচ্ছে যে রাস্তা থেকে মানে তার রাস্তার ধারে যতগুলো বাড়ি আছে তার আশেপাশে যে বাড়িগুলো আছে বাড়ি থেকে সব লোকজন বেরিয়ে এসছে। এবার রাত্রি 1:30টার সময় এরকম যদি কোনো ঘটনা ঘটে, একটা মানে সবারই মানে মনে একটা উল্টো পাল্টা খেয়াল আসে। মানে এটা তো সাংঘাতিক ব্যাপার, রাত্রি 1:30টার সময় যদি কোনো মেয়ে চিৎকার করে গালিগালাজ করে। হ্যাঁ একদম, তার বাড়ির লোক যে পিছনে আসছে তার বাড়ির লোককে গালাগালি করছে আর চেঁচামেচি করে সে নদীর পাড়ের দিকে ছুটে চলে যাচ্ছে। তখন আশেপাশের যে লোকজন ছিল তারা তাকে ধরে, তারা গেট থেকে বেরিয়ে তাকে ধরে তার বাড়ি অবধি নিয়ে আসে। তার বাড়িতে যখন আনা হয় সে তখন প্রায় তাকে কন্ট্রোল করে তাকে তার বাড়ির ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এবার দরজা বন্ধ করে সে সারা রাত চেষ্টা করে যে দরজা খুলে বারবার বেরিয়ে যাবে। তাকে এবার চোখে চোখে রাখা হয়, পুরো রাত যেভাবে কাটে তার মা তার সাথে ঘুমোয়, তাকে চোখে চোখে পুরো রাতটাই রাখে। তারপর সকালে আমি তার বাড়িতে যাই, সকালে যেয়ে বাড়িতে তার মামার কাছে এসব ঘটনা শুনি। এবার সকালে যখন তার মা বাড়ি রাত্রেবেলা মেয়েকে নিয়ে বসেছিল, সকালে যখন উঠে প্রায় 7টা থেকে 7:30 বাজবে, সেই সময় তার মা দেখেছে যেন বাড়িতে সবকিছু মানে থালা বাসন পড়লে যেমন শব্দ হয় না, বাড়ির চারপাশে থালা বাসন পড়ছে, কাঁচের যেমন কাঁচ ভেঙে যাওয়ার আওয়াজ হয়, এমন কিছু হচ্ছে। তো কিচেনে গিয়ে তাদের দেখে কোনো কিছুই পড়েনি, সব নর্মালি আছে, কিন্তু এরকম আওয়াজটা শুনতে পাচ্ছে। আর বাড়িতে যতজন সকালবেলা উঠে সেই টাইমে সবাই শুনতে পাচ্ছে। এই ঘটনাটা হয়েছে সেই সময় সকালে আমি গিয়েছি। তারপর তার মামা আমাকে বলে এরকম এরকম ব্যাপার হয়েছে, কি করা যায়। আর তাদের সাথে আমার একটা তার ফ্যামিলির সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো আমি বলি ঠিক আছে আপনি কোথায় যাবেন, আমি আপনাদের সাথে যাব। তো তারা ঠিক করে যে এখানে সামনে একটা শ্মশান কালী মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে এক তান্ত্রিকের কাছে তাকে নিয়ে যাওয়া হবে। সেই ভেবে সবাই তাকে নিয়ে বেরোয়। রাস্তায় প্রায় অনেকটা রাস্তা দিয়ে চুপচাপ ছিল। তারপর টোটোতে তো নিয়ে যাওয়া হচ্ছে, সে আবার রাস্তায় চেল্লাচেল্লি করছে। তখন তাকে শ্মশান কালী মন্দিরে পৌঁছছে, সেখানে কয়েকটা তান্ত্রিক বাইরেই ছিল। তারা তো ফার্স্টে দেখে তাকে অবাক। তারপর তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ঝাড়াঝাড়ি করা হয়, তাদের যেমন এমনি জল পড়া খাওয়ানো হয়, মাদুলি করে দেওয়া হয়, এসব হয়। তারপর তাকে যে তান্ত্রিকটা দেখেছিলেন তিনি বললেন যে আপনি নিয়ে চলে যান, মেয়ে ঠিক হয়ে যাবে বলে তাকে পাঠিয়ে দেয়। তখন সে নর্মাল হয়ে যায়। তারপর একদিন পরে আবার এরকম হতে থাকে, আবার সবার গায়ে থুতু ফেলছে, চেঁচামেচি করছে আর বমি করছে। বাট তান্ত্রিকটা বলেছিল যে ও ঠিক হয়ে যাবে।
তান্ত্রিকটা বলেছিল ঠিক হয়ে যাবে, আর তান্ত্রিকটা যখন ঝেড়ে দিয়েছিল তখন সে নর্মাল হয়ে গেছিল। আর তারপরের দিন যে বমি করছে না, বাড়িতে চেঁচামেচি তো করছে সেটা আলাদা ব্যাপার, সে যে বমি করছে তার বমি থেকে ননভেজ বেরোচ্ছে। আর আমার বান্ধবীটা কোনোদিন ননভেজ আইটেম খায়নি, তারা একটা ব্রাহ্মণ পরিবারে, তারা পুরো ফ্যামিলি ভেজিটেরিয়ান। তো তার বাড়ির লোক যখন দেখে যে মেয়ে ননভেজ আইটেম দিয়ে বমি করছে, তারা ফার্স্টে তো ভয় পেয়ে যায়, তারপর ভাবে যে কি করব। এই দেখে আবার মেয়েকে চেষ্টা করে যে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে, কিন্তু সেকেন্ডবারে তারা আর নিয়ে যেতে পারেনি। মেয়ে প্রচুর চেঁচামেচি করছে আর সবাইকে গালাগালি করছে, রাস্তায় যে তাকে বের করবে রাস্তায় লোক জমা হয়ে যাচ্ছে। তো মেয়ে ভাবে যে, তার বাড়ির লোক ভাবে যে তাকে নিয়ে যাওয়া যাবে না এখন। তখন তারা সেই তান্ত্রিকটাকে কল করে। তান্ত্রিকটা তখন বলে যে আচ্ছা, আপনি মেয়েকে যখন নিয়ে আসতে পারবেন না, আপনি কাউকে একজনকে পাঠান, তার বাইকে বসে আমি যাব। তখন তার মামা ঠিক করে যে আমি যাব, যে তাকে নিয়ে আসবো। তার মামা যখন বাড়ি থেকে বেরোয় না, তার মামিকে সে, তার মামার যে ওয়াইফ, তাকে সে মেয়েটি বলে, তার তো মামি হবে, তো তাকে বলে যে, তো তাকে উল্টোপাল্টা কথা বলে। তাকে বলে যে তোর বর বেঁচে ফিরবে না, তাকে শেষ করে দেবো, এরকম উল্টোপাল্টা বলে তাকে কথা বলতে থাকে। তো তারা জানে যে এমনি মেয়েটা বলছে, তার মধ্যে কোনো এন্টিটি আছে, তারা এটা ভেবে ইগনোর করে। তারপর তখন প্রায় 10 থেকে 15 মিনিট হবে, খবর আছে তার মামা হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। একটা লরির সাথে তার মামা বাইক নিয়ে ধাক্কা খায়, আর এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে সেখানে সে মারাও যায়, আর তার ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসে। কোনোদিন এমনভাবে অ্যাক্সিডেন্ট রাস্তায় দেখা যায়নি, কিন্তু এমনটা সেদিন ঘটেছিল। আমি তখন তার বাড়িতেই ছিলাম। তো খবর আছে তার মামা অ্যাক্সিডেন্ট করেছে এইভাবে। তার একদিন পরে তার মামাকে সকালে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তখন তার বাড়িতে কাউকে তার মামার ফেস দেখানো হয়নি, কারণ ফেসে কিছু ছিলই না। গলার কাছ থেকে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছিল যে সব বেরিয়ে এসেছিল। আমি নিজেও দেখিনি, কিন্তু শুনেছিলাম, তার বাড়িতে সবাই বলছে। তার বাড়িতে যত বড়রা, মানে ছেলেরা যারা ছিল, তারাই খালি দেখেছে তাকে। তারপর যখন সকালে নিয়ে আসা হয় না, মেয়েটি ভেতর থেকে এমন বীভৎসভাবে হাসে, যেন সে যেমন চেয়েছিল কোনো কিছু সেটা তার পূরণ হয়ে গেছে। আর তার হাসির আওয়াজে তার যে রিলেটিভরা যারা এসেছিল সেদিন, তারা সবাই ভয় সরে যায় যে এমন একটা ঘটনা ঘটে গেছে। তারপর সেই মেয়েটা হাসছে, সবাই একটা ভয় পেয়ে তার থেকে দূরে সরে যায়। আমি সেই হাসির আওয়াজটা তখন শুনেছিলাম। তারপর আমিও তো বাড়ি চলে আসি। প্রায় এক সপ্তাহের মতো কেটে যায়। তার মামাকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালানো হয়, দিয়ে সবাই বাড়িতে আসে। বাড়িতে একটা শোকের মহল ছিল, কিন্তু মেয়ের এমন দেখে তার বাবা মা তো কি করবে ঠিক করে পায়নি। আর তখন তার রিলেটিভরা যে মেয়েটিকে দেখেছে, তারা দেখে তার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। প্রায় 1 সপ্তাহ ধরে মেয়েটা কোনো কিছু খাবার খায়নি, জল পর্যন্ত হয়তো খায়নি। সে কোনো খাবার খায়নি, তাকে যা খাবার দেওয়া হয়েছে সব ফেলে দিচ্ছে, চেঁচামেচি করছে, গালাগালি করছে, কোনো খাবার খাচ্ছে না। 1 সপ্তাহ ধরে, এক তো রোগা মেয়ে, তার উপর 1 সপ্তাহ না খেয়ে থাকলে কেমন অবস্থা হবে বুঝতে পারছো? মানে শরীর থেকে হাড় বেরিয়ে আসলে, গলার কাছে হাড় বেরিয়ে যায়, এমন অবস্থা তার। 1 সপ্তাহ পর যখন আমি গিয়ে দেখেছিলাম, তো এরকম একটা ঘটেছে। তারপর 1 সপ্তাহ পরে তারা ঠিক করে যে আর কি করা যাবে। রিলেটিভরা দূরে চলে গেল, তার থেকে দূরে চলে গেল। তার মা বাবা তো আর ফেলে দিতে পারে না মেয়েকে। তো তারা ঠিক করে যে মেয়েকে কোনো ভালো কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাবে, তাকে যতটা চেষ্টা করবে তাকে ঠিক করার। তো এই ভেবে তার মা বাবা নিজেরাই যায় কোনো তান্ত্রিকের কাছে, গিয়ে সেটা বলে ঘটনাটা। তারা এবার কার কাছে যায় সেটা আমি জানি না, কিন্তু শুনেছিলাম তারা বলে। তো সেই যে তান্ত্রিকরা, তারা সেখানে বসেই যতটা দেখে, তারা বলে যে না, আমরা করতে পারবো না। যে তাকে ধরেছে তাকে ছাড়ানোর ক্ষমতা আমাদের নেই, আর যদি আমরা চেষ্টা করি তো আমাদের ক্ষতি করে দিবে। তারা আগে থেকেই কিছু করার জন্য নিষেধ করে দেয়। তো এমনটা হয়। তারপর তার বাড়িতে তো সবাই মানে খুবই দুঃখে আছে যে মেয়ের এরকম হয়েছে, কিছু করতে পারছে না।
আর প্রায় 1 সপ্তাহ ধরে এরকম আছে। সে যে নর্মাল অবস্থায় আসবে, নর্মাল অবস্থায় আর আসেই নি। যতটা সময় সে ঘুমিয়ে থাকলে নেতিয়ে যায় এরকম অবস্থা। আর যখন সে ঘুম থেকে জাগে তখন চেঁচামেচি করতে থাকে। তাকে বাড়িতে চেন দিয়ে বেঁধে রেখে তাকে রুম বন্ধ করে রাখা হয়। তারপর 1 সপ্তাহ পরে যখন কিছু করতে পারে না, তখন তার বোন আমাকে একদিন আমাকে মেসেজ করে যে দাদা এরকম ব্যাপার হয়েছে, কেউ তো কিছু করতে পারছে না, আমার বাড়ি থেকে তো কেউ বেরোতেই পারছে না। আর বাড়িতে কেউ যদি কিছু করার চেষ্টা করে, মেয়েটি যেন আগে থেকেই জেনে যায়। মেয়েটি সবাইকে উল্টো পাল্টা গালাগালি দেয়, তার উপর হচ্ছে তাদেরকে বলে যে এ মরে যাবে, ও মরে যাবে, এইভাবে মানে থ্রেট দিতে থাকে। এই শুনে তখন তার বাড়িতে যতজন মানে রিলেটিভদের মধ্যে যারা মানে বাড়ির আশেপাশেও যারা আছে, তারাও সেটা ভয়তে তার মানে মেয়ের কোনো সাহায্য করতে চায় না, যে তার মামার সাথে যে ঘটনাটা ঘটেছিল তাদের ফ্যামিলিতে যেন না ঘটে। এই ভেবে সবাই দূরে চলে যায়। তখন মেয়েটি আমাকে বলে আমার ফ্যামিলি থেকে তো কেউ, মেয়েটি মানে তার বোন আমাকে মেসেজে বলে যে আমার ফ্যামিলি থেকে তো কেউ সাপোর্ট করতে পারছে না, তুমি দেখো না তোমার রিলেটিভদের মধ্যে কেউ এমন আছে নাকি, বা অন্য কেউ চেনা জানা কেউ আছে নাকি যে মেয়েটিকে ঠিক করতে পারবে। তো আমাকে যখন বলে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, তো আমি যতটা পারি চেষ্টা করি যে কাউকে ঠিক করার, যে মেয়েটিকে বাড়িতে গিয়ে তাকে ঠিক করবে। আমি এমনি খোঁজ করি যে কে আছে, তেমন আমিও 2-3 জনের কাছে যাই। তারাও দেখে ফার্স্টে আমাকে নিষেধ করে দেয় যে আমি করতে পারবো না। আমাদের কাছে যারা মুসলিম কাস্টে যারা এরকম ছাড়ানো কাজ করে, তাদের কাছে আমি যখন যাই তারা বলে যে আমি পারবো না। দিয়ে তারপর আমার একটা বন্ধু আছে, সে খ্রিস্টান কাস্টে, তার একজন জেঠু তাদের কাস্টে এসব কাজ করে থাকে। তখন তার সাথে কথা বলতে সে বলছে যে আমার জেঠুর সাথে একদিন তুই দেখা কর, তাকে ঘটনাটা খুলে বল, সে যদি তোর কোনো হেল্প করতে পারে তো করতে পারে। সে ছেলেটি আমাকে তার জেঠুর কাছে নিয়ে যায়। ওনার সাথে এই ঘটনাটা হওয়ার আগেও আমি আগে ও জেঠুর সাথে দেখা করেছিলাম, আমি কথা বলতাম। তো আমি ওনাকে যেয়ে বলি যে জেঠু এরকম এরকম ব্যাপার হয়েছে, তাকে পুরো ঘটনাটা ফার্স্ট থেকে আমি খুলে বলি যে তুমি যদি কিছু করতে পারো তো করে মেয়েটির যদি জীবন বাঁচাতে পারো তো খুবই ভালো হয়। তার ফ্যামিলি তো খুবই একটা বাজে কন্ডিশনে তার ফ্যামিলি ফেঁসে আছে, মেয়েটিকে ঠিক করতেও পারছে না, এবং তাদের যে বাড়িতে কাজকর্ম সেটাও বন্ধ হয়ে গেছে। তো জেঠু তখন আমাকে বলে যে তুমি এক কাজ করো, মেয়েটির বাড়িতে যাও, মেয়েটির বাড়ি থেকে তার উঠোনে মাটি 1 মুঠো তুলে আনো। তো একটা যখন আমি ঘটনা নিজের চোখের সামনে দেখেছি অরিত্রদা, আমার নিজেরই তখন ভয় করে যে তার বাড়িতে যাবো। 1 সপ্তাহ হয়ে গেছে আমি তার বাড়িতে যাইনি। আর তারপর আমি হেল্প করতে তাদের অন্য কারোর সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আমার সেই সাহসটা হয়নি যে আমি তার বাড়িতে যাবো। তো আমি তখন তার বোনকে আবার মেসেজ করি যে এরকম বলেছে, তুমি যদি এক কাজ করো, একটা কোনো কিছুতে তোমার বাড়ির উঠোনের 1 মুঠো মাটি তুলে এনে আমাকে রাস্তায় দাও, আমি তোমার বাড়ির কাছে যাবো না। তার বোন তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি এই রাস্তাটার কাছে এসে দাঁড়াও, আর বাড়ির পাশে দাঁড়াও, আমি তোমাকে মাটি তুলে দিয়ে দেবো। সে যখন আমাকে মাটিটা দেয়, আমি সেটা নিয়ে যাই সেই জেঠুর কাছে। সেই জেঠু আমার কাছ থেকে মাটিটা নেয়, নিয়ে আমাকে বলে তুমি বাড়ি চলে যাও, তুমি এখানে থাকবে না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমাকে পরে ডাকবো। পরে মানে সেদিন আমাকে আর ডাকিনি, তার একদিন পরে আমাকে সন্ধ্যের দিকে আমাকে ডাকে, কল করে আমাকে ডাকে। আমি যখন তার কাছে যাই, উনি তখন আমাকে বলে যে মেয়েটিকে 1টা বা 2টো স্পিরিট ধরেনি, তাকে একসাথে 7 জন মিলে ধরেছে, এবং সেই 7 জনের মধ্যে 1 জন ছিল মেয়ে এবং বাকি 6 জন ছিল যে ছেলে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করি যে যেটু কোথা থেকে ধরেছে সেটা আপনি বলতে পারবেন? বলছে এখানে আশেপাশের কেউ ধরেনি, বাইরে থেকে ধরেছে। কারণ বাইরে বলতে আমি বুঝে গেছি যে যেখানে গিয়েছিলাম আমরা হয়তো সেখান থেকে, কারণ সেখানে তার মুডটা চেঞ্জ হয়ে গেছিল। আমি তখন সেখানে যাওয়ার ঘটনাটা ওনাকে বলি। উনি বলেন হ্যাঁ ওখান থেকেই ধরেছিল, আমি তো জানি। আর সেই ধরার কারণ হলো তোমরা যখন তাকে ছেড়ে গিয়েছিলে, মেয়েটির মাথার চুল খোলা ছিল, সেটা আমরা দেখেছিলাম তখন। আর সেই সময় মেয়েদের যে সময় চলে না, খারাপ সময় যেটা চলে পিরিয়ডের টাইমে, তখন তার চলছিল। আর এই টাইমেই তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। তো জেঠু আমাকে বললো মেয়েটির পিরিয়ড চলছিল, আর সেই সময় তারা আশেপাশে ঘুরছিল, তারা স্মেল পেয়ে তার কাছে অ্যাট্রাক্ট হয়েছে।
আর তাদেরকে আমি চেষ্টা করলেও ছাড়াতে পারবো না, তারা হয়তো মেয়েটিকে মেরে দিতে পারে। এতদিন যখন আছে তারা মারতে তাদের মানে বেশি সময় লাগবে না। আর একটা অস্বাভাবিক কথা আমাকে বলেছিল জেঠু, যে মেয়েটি তাকে যে ধরেছিল সেই এন্টিটিগুলোকে তারা নিজে ধরেনি, মেয়েটি তাদেরকে অনুমতি দিয়েছিল তার শরীরে প্রবেশ করা। এই কথাটা আমাকে একটা আলাদা টাইপে আমাকে লেগেছিল, যে একটা মেয়ে কেন চাইবে তাকে কোনো ভূতে ধরবে বা এমন কিছু তার সাথে হবে। তো জেঠু আমাকে বলেছিল যে মেয়েটি চেয়েছিল তারা মিলে তাকে ধরুক। আর সেখানে যে তার মুড চেঞ্জ হয়ে গেছিল, সেখানে তাকে একটি এন্টিটি আমি ঠিক বুঝতে পারলাম না যে তোমার জেঠু বলছে যে ও নিজেই চেয়েছিল যেন ও পজেসড হয়ে যায়। হ্যাঁ, মানে মানে সেই যে এন্টিটি গুলো তারা চেয়েছিল, মানে তারা তাদের কাছ থেকে অনুমতি চেয়েছিল মেয়েটির কাছ থেকে, আর মেয়েটি চেয়েছিল, মেয়েটি তাদেরকে অনুমতি দিয়েছিল যে তার শরীরে তারা আসবে। আচ্ছা আচ্ছা, এটা জেঠু বলেছিল। এবার আমাকে এটা মানে সত্যি আমাকে হয়তো সত্যি লাগেনি এটা, যে কোনো মেয়ে কেন চাইবে, কিন্তু জেঠু আমাকে এটাই বলেছিল। আর একটা এন্টিটি তাদেরকে মেয়েটিকে সেখানে পাত্রায় ধরেছিল, আর বাকি 6 জন তার সাথে বাড়ি অব্দি এসেছিল, বাড়িতে এসে সন্ধ্যাবেলা তাকে ধরেছিল। এইসব কথা আমাকে জেঠু বলে। তারপর উনি বলেন যে আমি তো কিছু করতে পারবো না, আর যদি আমি চেষ্টা করি তো মেয়েটি হয়তো প্রাণে যেতে পারে। তখন আমি তো আর ডিসিশন নেওয়ার কেউ নেই দাদা। আমি তখন তার বাড়িতে কল করি, তার বাড়িতে তার বাবাকে বলি যে এরকম এরকম বলছে। আমি এই জেঠুর সাথে কথা বলেছিলাম, তিনি তো এরকম কিছু করতে পারবে না বলছে, আর যদি করে মেয়েটি হয়তো মারাও যেতে পারে, মানে চান্স আছে, বা উনি বাঁচাতেও পারেন বা নাও বাঁচাতে পারেন, এরকম উনি বলেছিলেন। তো আমি যখন ওনার বাবার সাথে বললাম, মানে মেয়েটির বাবার সাথে বললাম, তার বাবা বললো যে মেয়েটি তো এতদিন ধরে এসবে ভুগছে, মেয়েটিকে যদি ছাড়ানো না হয় সে তো না খেয়ে এমনি তো সে মারা যেতেই পারে। এমনটা নয় যে সে বেঁচে যাবে, তাকে যখন এমন অবস্থায় সে এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে, সে যখন এমন আছে তো সে মারা যেতেই পারে। তখন তার মেয়েকে বাঁচানোর জন্য যদি একটা উপায় এসছে তো তারা সেটা ছাড়তে চায় না, তারা চায় যে যেমন করে হয় মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতে। তার মেয়ে যদি জীবনে রিস্ক নিয়ে যদি এটা করতে হয় তো তারা রাজি আছে। তো আমি তখন জেঠুকে বলি, জেঠু বলে যে আমি এখন যেতে পারবো না, আমি 3 দিন পরে যাব, আমি সব করে রাখবো, আমি 3 দিন পরে তার বাড়িতে যাবো, তুমি আসবে, তুমি আমাকে তার বাড়িতে নিয়ে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। দিয়ে আমি তখন আমার বাড়িতে চলে আসি। 3 দিন পরে জেঠু আমাকে কল করে, আমি জেঠুকে নিতে যাই। ফার্স্টে আমার হাতে একটা কালো রঙের সুতো জেঠু বেঁধে দেয়, কালো কাঠ যেগুলো হয়, মোটা করে সুতো যেগুলো হয় আমাকে হাতে বেঁধে দেয়, বলে যে আমার সাথে তুমি যাবে, এই সুতোটা তোমাকে প্রোটেক্ট করবে, না তো তোমার কোনো ক্ষতি হতে পারে। তো আমি ওনাকে নিয়ে যাই তার বাড়িতে, আমি বাইরে দাঁড়াই, তার বাড়িতে সবাইকে বলি যে উনি এসেছেন, ঠিক করবে। দিয়ে মেয়েটি সেই সময় ঘুমিয়েছিল, তাকে তোলা হয়, তাকে তুলে জেঠু বলেন যে একটা যেই রুমে সে এতদিন ধরে ছিল সেই রুম থেকে বের করে একটা অন্য রুমে তাকে নিয়ে যেতে। তো তাকে একটা রুমে ঢোকানো হয়, সেখানে জেঠু ঢোকেন, আর ভেতর থেকে সে চেঁচামেচি করছে। আর সে যে এতদিন চেঁচাচ্ছিল সে নিজের গলায় চেঁচাচ্ছিল, সেদিন যে চেঁচাচ্ছে তার নিজের গলার সাথে তার আরো অনেকগুলো গলা যেন ভেতর থেকে চেঁচাচ্ছে। এটা আমরা রুমের বাইরে থেকে শুনতে পাই, আমরা কেউ রুমের ভিতরে ঢুকিনি, খালি রুমের ভেতরে ছিল জেঠু। তো কি চেঁচাচ্ছে এটা বুঝতে পারছি, কিন্তু কি কথা বলছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। জেঠুর সাথে কথা হয়েছে তাদের, তারপর জেঠু বাইরে আসে, প্রায় 10 থেকে 15 মিনিট পর তিনি বাইরে আসেন। তিনি তখন বলেন যে তারা ছেড়ে দিবে, তারা ছেড়ে দেওয়ার জন্য শিলনোড়া নিয়ে যাবে বলেছে। ব্যাপারটা আমরা তখন বুঝতে পারিনি শিলনোড়া নিয়ে যাবে মানে। উনি বলেন যে আগেকার যুগে যে মশলা পেশার জন্য যে শিলনোড়া হতো না দাদা, তুমি হয়তো জানবে, সেই শিলনোড়া নিয়ে তারা যাবে বলেছে। 7টা শিলনোড়া তাদেরকে এনে দিতে হবে। তখন বাজার থেকে 7টা শিলনোড়া কিনে আনা হয়, আর একটা উত্তরমুখী জানলা দেওয়া একটা রুমে তাকে ঢোকায়। সেই শিলনোড়াগুলো 7টা লম্বা লম্বা করে রাখা হয়,
মেয়েটিকে সেখানে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এবার ভেতর থেকে কিছুক্ষণ পর আমরা আওয়াজ পাই যে শিল নোড়াগুলো যেন ওপর থেকে ফেলা হচ্ছে, ফেলা হলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। 7 বার পরপর শব্দ হলো। তার কিছুক্ষণ পর জেঠু বলে যে তোমরা ভিতরে যাও। ভিতরে গিয়ে দেখি যে মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেখানে, আর ভিতরে যে শিল নোড়াগুলো ছিল সেগুলো একটাও নেই সেখানে। আর উত্তরমুখী জানলা দেওয়া যে রুমে ঢোকাতেও বলা হয়েছিল সেখানে, সেই জানলা দুটো পাল্লা খুলে দেওয়া হয়েছিল। ফার্স্টে সেটা জেঠুই খুলে দিয়েছিল। তারপর উনি ফার্স্টে সেই জানলাতে একটা কালো কার্ড বাঁধে, তারপর রুমে পুরোটা কালো কার্ড বেঁধে তার সেই বিছানে যেখানে ঘুমানো হয় তাকে সেই বিছানের চারধারে কালো কার্ড দিয়ে বেঁধে দেন তিনি। আর প্রত্যেকটা দরজা জানলাই তার বাড়ির কালো কার্ড দিয়ে সুতো করে আর একটা ছোট্ট সুতো দিয়ে বেঁধে দেয়। তারপর তিনি বলেন যে মেয়েটিকে 1 মাস ধরে বাড়িতেই রাখবে, বাড়ি থেকে বের করবে না, তার বাবা মাকে বলে। তারপর 1 মাস পরে মেয়েটির কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলে। তার বাবা মা বলে যে আমার মেয়ের এমনও কোনো বয়স হয়নি, আর সে তো এখনো অ্যাডাল্ট নয়, তার কি করে আমি বিয়ে দিয়ে দিতে পারবো। জেঠু বলেন যে তাকে বাঁচাতে হলে তাকে হয় পুরো জীবন তাকে বাড়ির মধ্যে রাখতে হবে, না তো তার বিয়ে দিয়ে দিতে হবে। তারপর তার বাড়িতে ঠিক করা হয় যে তাদের এবার ডিসিশন নেওয়া হয়। আর তাদের বাড়িতে একটা এমন নিয়ম ছিল যে কেউ মারা গেলে সে 1 বছরের মধ্যে কোনো খুশির অনুষ্ঠান করতে নেই। যেহেতু তার মামা মারা গিয়েছিল, তো সেই সময় তার বিয়ে দিয়ে দেওয়া হয়, মানে একটা আলাদাই টাইপের কথা জেঠু বলেছিলেন। কিন্তু এবার মেয়েকে বাঁচানোর জন্য তারা ডিসিশন নেয় যে মেয়ের বিয়ে দিবে। আর 1 মাস নয়, তার চেয়ে একটু বেশি টাইম লেগে গিয়েছিল। প্রায় ফেব্রুয়ারি মার্চের দিকে তার বিয়ে হয়। তার ঠিক কয়েক মাস পর অগাস্টের দিকে খবর আসে যে মেয়েটি তার হাজব্যান্ডের সাথে কোথায় যাচ্ছিল, সেখানে সে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মেয়েটি মারা যায় 1 দিনের মধ্যেই। 3 দিন তার হাজব্যান্ড বেঁচে ছিল, 3 দিন পর তিনিও মারা যান। আমরা যখন জেঠুর কাছে কথাটা নিয়ে যাই যে এরকম হয়েছে, জেঠু বলেন যে হ্যাঁ, সেই এন্টিটি তারাই যারা ছিল তার বাড়ির আশেপাশেই ছিল, আর তারাই এটা করেছে। তারপর জেঠুকে বলি যে আপনি তো বললেন যে বিয়ে দিয়ে দিলে তাদের ঠিক হয়ে যাবে, তবুও এরকমটা হলো, সাথে একটা ছেলেও মারা গেল। জেঠু বললেন যে আমি বলেছিলাম কারণ মেয়েটির একটা রাশি যেটা হয় সেটা মেয়েটির হালকা, সেই জন্য তাকে মানে এসব জিনিস তার কাছে অ্যাট্রাক্ট হয়ে আছে। আর কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে তার যদি রাশি ভারী হয় সে তাকে প্রোটেক্ট করতে পারবে। এবার যে ছেলের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল সেও হয়তো তারও রাশি হালকা, তো সে তাকে প্রোটেক্ট করতে পারেনি, তার সাথে তারও প্রাণ চলে যায়। তো জেঠুকে তো তারপর কিছু বলা হয়নি। তারপর বাড়ি এসে তার ফ্যামিলিকে এটা জানানো হয়। তার ফ্যামিলি একটা আলাদা শোকে থাকেন। তারপর এখন প্রায় সব তার বাড়িতে ঠিক হয়ে যায়, কিন্তু মেয়েটি আর মানে তাকে আর বাঁচানো যায় না। অগস্টের দিকে সেই মেয়েটি মারা যায়। মানে যেই মেয়েটি তোমার বান্ধবী ছিল সেই মেয়েটা আলটিমেট মারা যায়, তাই তো? প্রায় কয়েক মাস তাকে ঠিক করার পর কয়েক মাস সে ঠিক ছিল, যেমন আগে নর্মাল ছিল তেমন নর্মাল হয়ে গিয়েছিল। প্রায় তারপর বিয়ের পরে সে অগস্ট মাসের দিকে আগের বছরে মারা যায়। তারপর কি এই ঘটনাটা পুরোপুরি থেমে গেছিল? তারপর তেমন কিছু হয়নি। আর যেমন আমার সেই বান্ধবীটার সাথেই আমার যোগাযোগ ছিল, তারপর তার মারা যাওয়ার পর তার ফ্যামিলির সাথে তেমন 2-1 বার তার বাড়িতে গিয়েছিলাম, তারপর তাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। তো তারপর তার ফ্যামিলিতে কোনো এফেক্ট পড়েছে নাকি সেটা আমি জানি না।
ঘটনাটা আমি শুনছিলাম বেসিক্যালি। তো যে যখন শেষ মুহূর্তে শুনলাম যে তোমার বান্ধবীকে মারা যেতে হয়, বা সে মানে কি বলবো, এটা ভীষণ প্যাথেটিক। আর দাদা, আমি নিজের জীবনে তোমারও তো ঘটনা শুনেছি, কারো ঘটনাতে আমি এমনটা শুনি যে একসাথে 7টা এন্টিটি কাউকে ধরতে পারে। মানুষকে যদি একটা এন্টিটি ধরে, সে তার কিভাবে জীবনটাকে শেষ করে দিতে পারে, আর তাকে 7জন এন্টিটি মিলে তাকে অত্যাচার করতো তার উপর। আচ্ছা, এনটিটি গুলো কোথা থেকে এসেছিল বা কি, সেগুলো কি কোনোভাবে তোমরা জানতে পেরেছিলে? সেটা জেঠুই বলেছিলেন যে পাঁচটা থেকে তারা সেখানে চলাফেরা করছিল, সেই সময় মেয়েটিকে একা পেয়েছে, আর তার সেই সময় পিরিয়ডের টাইম ছিল, তো তারা তাকে স্মেলে অ্যাট্রাক্ট হয়েছে, তারা তার সাথে এসেছে। আমি কিছুদিন আগেই একটা ঘটনা কভার করি যেখানে এরকম পিরিয়ডসের টাইমে মানে একটা স্যানিটারি প্যাডস একটা মানে কি পরিত্যক্ত পাতকুয়োতে ফেলে রাখা হয়েছিল, আর সেখান থেকে মেয়েটা পজেসড হয়। হ্যাঁ হ্যাঁ, তো খুব ভয়ানক ছিল সেই ঘটনাটাও। তোমার ঘটনাটাও সিমিলারলি কোথাও না কোথাও রিলেট করতে পারলাম, যেহেতু আমি আগে এরকম ঘটনা শুনেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব খারাপ লাগলো লাস্টে যে মেয়েটার কে মানে এই ঘটনার আফটার এফেক্টস হিসেবেই যদি আমি ধরি, তাহলে সেই মেয়েটা মারা যায়, আর তার সাথে তার হাজবেন্ডও মারা যায় সেই অ্যাক্সিডেন্টে, রাইট? পরে তার ফ্যামিলিতে তার ফ্যামিলিও ভাবে যে মেয়েটিকে যদি একাই রাখা যেত, তাহলে সে একাই যদি মারা যেত, তার সাথে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল সে তার প্রাণে বেঁচে যেত। হ্যাঁ হ্যাঁ। আর জেঠু আমাকে বলেছিল যে আমি বলেছি বিয়ে দেওয়ার কথা, কারণ মেয়েটির রাশি হালকা, তার যে হাজবেন্ড হবে তার যদি রাশি ভারী হতো, সে মেয়েটিকে প্রোটেক্ট করতে পারতো, কিন্তু হয়তো সেটা নয়। বুঝলাম। থ্যাংক ইউ আকাশ। হ্যাঁ, এরকম একটা ভয়ানক ঘটনা তুমি গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করলে আজকে। যেহেতু তুমি আমাদের হরর পডকাস্টে এসে বলতে পারছো না, সেই কারণেই আজকে আমরা বহুদিন পর ঘোষলি কল রেকর্ডিংটা আবার করলাম। নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হলো তোমার ঘটনার মাধ্যমে। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো গল্পওয়ালাতে নিজের ঘটনা শেয়ার করে তোমার এক্সপিরিয়েন্স কিরকম? দাদা, আমার ইচ্ছে ছিল তোমার সাথে গিয়ে দেখা করার, কথা বলার, আর আমি যেন আজকেই তোমার সাথে ফার্স্ট টাইম কথা বলছি। আমি খুব নার্ভাসও ছিলাম তোমার সাথে ঘটনা শেয়ার করতে, আর খুব এক্সাইটেডও ছিলাম তোমার সাথে কথা বলে, তোমার ফ্যামিলির সাথে নিজের একটা ঘটনা শেয়ার করে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করব ইন ফিউচারেও যদি কখনো তুমি কোনো ঘটনা শুনতে পাও তোমার আশেপাশে বা তোমার বন্ধু বান্ধবীদের সাথে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাও তুমি ভবিষ্যতে গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করে নিও। অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে শেয়ার বাটনটা প্রেস করতে ভুলো না। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন শ্রোতা হও, তাহলে সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি শনিবার নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।